ভাই, এখানে কি এক রাতের জন্য মেয়ে পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, তবে রেট বেশি। কত? ৫,০০০। শুনেছি আপনার নাকি একটা বোন আছে। হ্যাঁ, তবে আমার আপনার বোনকেই এক রাতের জন্য চাই। রেট বাড়িয়ে দেব। চুপচাপ এখান থেকে চলে যা। শুধু শুধু নিজের সর্বনাশ ডেকে আনিস না। আমি রেগে গিয়ে বললাম, সর্বনাশ তো আমার সেদিন করেছিলেন, যেদিন আমার হবু স্ত্রীকে বিয়ের দিন এখানে তুলে এনে তার সুন্দর পবিত্র জীবনটাকে অপবিত্র করে। আমার এইরূপ কথা শুনে লোকটি ভুরু কুঁচকে বললেন, কে তুমি? আমি মুচকি হেসে বললাম, আমিই সেই ছেলে যাকে আজ আপনার বোন অন্ধের মতন ভালোবেসে নিজের ইচ্ছেই তার সতীত্ব বিলিয়ে দিয়ে 4 মাসের প্রেগনেন্ট হয়েছে। তাহলে তুই সেই? কি রাগ হচ্ছে? সেদিন আমারও আপনার ওপর প্রচুর রাগ হয়েছিল। তুই আমার বোনের এত বড় সর্বনাশ কেন করলি? সেটা আপনি নিজেই খুব ভালো করে জানেন। কথাটা বলেই আমি চুপচাপ সেখান থেকে চলে আসলাম। লোকটি এখনো আমার দিকে তাকিয়ে আছে। এখন আর কিছু বলার সাহস পাচ্ছে না হয়তো। দেখে মনে হচ্ছে লোকটি নিজের বোনের কষ্টে কষ্টিত। তারপরেও নিজের করা অন্যায়গুলো থামাচ্ছেন না লোকটি। 6 বার শুনেছি সুইসাইড করতে গিয়েছিল তার বোন। আসল সত্যি কেউ না জানলেও 6 বার সুইসাইড করার চেষ্টা করার বিষয়টা এই শহরের সবাই জানে। শহরের সুনামধন্য লোক হয়েও রাতের আঁধারে অন্যায় কাজগুলো করে বেড়ায় লোকটি। শহরের লোকজন হয়তো দিনের আলোতে তার ভালো রূপটাই দেখেছে, কিন্তু সবাই যদি রাতের আঁধারে লোকটির পশুরূপখানি দেখত, তাহলে হয়তো সবাই নিজেরা নিজেকেই ঘৃণায় ধিক্কার জানিয়ে বলতো, এতদিন তারা কাকে সম্মান ও শ্রদ্ধা করেছিল। ভালোবাসার মানুষটিকে আপন করে না পাওয়ার যন্ত্রণাটা হয়তো আমার থেকে আর কেউ বেশি উপলব্ধি করতে পারবে না। আজও তার স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না, চোখ বুজতে দেয় না। চোখ বুঝলেই সেই মায়াবী প্রতিচ্ছবি আমার চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, আমার হৃদয়কে কম্পিত করে তোলে। এমনও রাত গেছে যে রাতে প্রতিটা প্রহর আমার নির্ঘুমে কেটেছে। 3 বছর রিলেশন করার পর যখন আমাদের কারোর পরিবার থেকে আমাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নিচ্ছিল না, যখন সব পথই আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, তখন বাধ্য হয়ে আমরা একে অন্যের হাত ধরে পালিয়ে যাই। আমার ভালোবাসার মানুষ শান্তার এক দূর বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছিলাম। সেদিন রাতেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্য সেদিন সহায় হয়নি আমার। কিছু কেনাকাটা করার জন্য শান্তাকে বাসায় রেখে বের হয়েছিলাম আমি। ভালোবাসার মানুষটির জন্য সেদিন তার প্রিয় সব জিনিসপত্র কিনে বাসায় ফিরছিলাম, কিন্তু বাসায় এসে জানতে পারলাম শান্তা আশপাশটা ভালো করে দেখার জন্য ছাদে গিয়েছিল, কিন্তু কিছুটা দূরে ছাদ থেকে কিছু ছেলে শান্তাকে ইশারায় বাজে বাজে ইঙ্গিত করাতে শান্তার ছাদ থেকে রুমে এসে তার বান্ধবী রুহিকে এসব বলছিল। আর সেই সময় কিছু লোক জোরপূর্বক বাসার ভিতরে প্রবেশ করে শান্তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। রুহি ও তার বৃদ্ধ বাবা বাধা দিতে গিয়েও ব্যর্থ হয় তারা। সেদিন শান্তাকে রাস্তার কুকুরের মতন এদিক ওদিক খুঁজেও পেলাম না তার দেখা। 2 দিন পর শান্তা ফিরে এসেছিল, তবে তার এরূপ করুণ অবস্থা আমাকে প্রচুর কাঁদিয়েছে। সেদিন শান্তাকে একটা জায়গায় নিয়ে গিয়ে ওরা 2 দিন টর্চার, শারীরিক মানসিক দুটোই করেছিল শান্তার সাথে। অতএব সেখান থেকে বহু কষ্টে শান্তা পালিয়ে আসতে সক্ষম হয়। শান্তা ফিরে আসার পর থেকেই অনেকবার সুইসাইড করার কথা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমার সামনে প্রকাশ করে। শান্তা একবার মুখ দিয়ে যা বলে তা অক্ষরে অক্ষরেই করে থাকে। এই নিয়ে অনেক সংশয়ের ভিতরে ছিলাম আমি। সেদিন শান্তাকে বুকে জড়িয়ে ধরে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু নিয়তি হয়তো এটাই চেয়েছিল, যেই হাত দিয়ে যাকে সারা জীবন আমার বুকে জড়িয়ে রাখার কথা ছিল, সেদিন বুক শূন্য করে সেই হাত দিয়েই শান্তাকে দাফন দিতে হয়েছিল আমাকে। সেদিনকার পর থেকে
আমি রুহিদের বাসা ত্যাগ করে সেই শহরেই থাকতে শুরু করি এবং রুহির সাহায্যে নিয়ে একটা মোটামুটি ভালো বেতনের চাকরি পাই। অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও শান্তার পরিবার বা আমার পরিবারের লোকজন কেউ একবারও ফোন করে খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন বোধ করেনি। হয়তো তাদের কাছে আমরা সেদিনই মৃত হিসেবে গণ্য হয়েছিলাম, যেদিন সবার অমতে আমরা পালিয়ে এসেছিলাম। এই মুহূর্তে নিজের বাসার ছোট্ট একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। হালকা হালকা বাতাস আমার শরীরকে দুলিয়ে তোলার চেষ্টা করছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নুসরাত বলল, আমি 4 মাসের প্রেগনেন্ট শাহরিয়ার। তো আমি কি করব? আমার পেটে তোমার সন্তান। কেন তুমি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি রাখছো না? আমার সাথে কেনই বা এমন করছো? তোমার ভালোবাসায় অন্ধ হয়ে তোমার কাছে নিজের সতীত্ব পর্যন্ত বিলিয়ে দিয়েছি। প্লিজ আমার সাথে এমন করো না। আমাকে এভাবে সবার সামনে কলঙ্কিত করো না। দোহাই লাগে, আমাকে তুমি হয় বিয়ে করো, না হয় গলা টিপে মেরে ফেলো। তোমার এরূপ অবহেলা সত্যিই আমি আর সহ্য করতে পারছি না। ফোনটা রাখো, এখন আমার কথা বলার মুড নেই। প্লিজ আমার সাথে তুমি এমন করো না। অতঃপর ফোনটা কেটে দিলাম। কথা বলার কোনো মন মানসিকতা বা ইচ্ছেই আমার নেই। ব্যালকনি থেকে রুমে এসে শুয়ে পড়লাম। কাল সকাল সকাল আবার অফিসে যেতে হবে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। কিন্তু অফিস থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো। জানি না কেন এমনটা করলো তারা। অফিস থেকে বাহিরে এসে দেখলাম নুসরাতের ভাই, অর্থাৎ সেই মানুষরূপী জানোয়ারটাকে দেখতে পেলাম, যে রাতের আঁধারে বিভিন্ন অপকাণ্ডের চক্র কন্ট্রোল করে। তাকে দেখেও না দেখার অভিনয় করে আমি সেখান থেকে রুহিদের বাসায় চলে আসলাম। দেখি এই বিষয়ে রুহি আমাকে কোনো সাহায্য বা বলতে পারে কিনা কিছু। অতঃপর রুহিদের বাসায় এসে আমি আরও এক বিরাট শক খেলাম। রুহি ও তার বৃদ্ধ বাবার লাশ পড়ে আছে ফ্লোরে, রক্তে ফ্লোরটা মাখামাখি। হঠাৎ পিছন থেকে কয়েকজন পুলিশ এসে আমাকে খুনি হিসাবে আখ্যায়িত করে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে যন্ত্রণাদায়ক অত্যাচার করে আমার ওপর। তবুও তাতে কোনো ভ্রুক্ষেপ নেই আমার, কারণ আমি জানি এটা নুসরতের ভাইয়ের কাজ। তবে তিনি আমার বেশি ক্ষতি বলতে কিছুই করতে পারবেন না, কারণ তার সবচেয়ে বড় দুর্বলতা তার একমাত্র বোন, এবং তার একমাত্র বোন নুসরাত। সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছি আমি। অতএব নুসরাত এসেছে সঙ্গে তার ভাইয়েরও। নুসরাতের ভাই আমাকে বারবার বলছে, যদি বাঁচতে চাস তাহলে আমার বোনকে বিয়ে কর, আর না হলে ফাঁসির দড়িতে ঝুলন্ত অবস্থায় নিজেকে নিজেই দেখার জন্য প্রস্তুত হ। নুসরাত কিছুই বলল না, শুধু ছলছল নয়নে আমার দিকে তাকিয়ে আছে। দেখেই মনে হচ্ছে আমার থেকে পাওয়া অবহেলাগুলো নুসরাতকে প্রতিদিন হত্যা করে। হয়তো নুসরাত বুঝতে পারছে না আমি কেন তার সাথে এমন করছি। নুসরাতের ভাইয়ের কথাগুলো শুনে আমি হাসলাম। অতঃপর তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলাম। পরিশেষে তারা চলে গেলেন, আর আমি জেলখানার এক কোণে শীতল দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে স্পর্শ করে বসে রইলাম। ঠান্ডা দেওয়ালটা বারবার আমার শরীরটা শিরশির করে কাঁপিয়ে তুলছে। চোখগুলো বন্ধ করতেই সেই ঘুরে ফিরে আমার কল্পনায় একজনেরই অবস্থান, আর সে হলো শান্তা। জীবনে একজনকেই নিজের প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবেসেছিলাম। আমার মনে হয়তো তাকে ছাড়া আমি অন্য কাউকে দ্বিতীয়বারের মতন ভালোবাসতে পারবো না। চোখের কোণ থেকে বেয়ে বেয়ে অজস্র জল পড়ছে আমার। ছোটবেলা থেকেই পরিবারের অবহেলায় বড় হই আমি। মা মারা যাওয়ার পরে বাবা হঠাৎ দ্বিতীয় বিয়ে করে সত্যিই আমাকে প্রচুর কাঁদিয়েছে। ছোটবেলা থেকেই সৎ মায়ের অত্যাচারে তিলে তিলে আমি অনেক কষ্টে বড় হই। পরবর্তীতে শান্তার পবিত্র ভালোবাসা যেন আমার সব কষ্টকে ভুলিয়ে দিয়ে আমাকে নতুন এক জীবন প্রদান করে। সবার মতো আমিও মনে মনে স্বপ্নের জাল বুনেছিলাম, কিন্তু কখনো ভাবতে পারিনি আমার দেখা সব স্বপ্নগুলো এক নিমেষেই ভেঙে চুরে ধ্বংসতে রূপান্তর হবে।
সবাই তো সুখী হতে চায়, মনে মনে প্রিয় মানুষকে নিয়ে অনেক স্বপ্নের জাল বোনে, কিন্তু সুখ তো ওপরওয়ালা সবার ভাগ্যে লিখে দেন না। সুখী হতে আমি পারিনি, এইভাবে ভেঙে যাবে সব কিছু আমি ভাবতেও পারিনি। ব্যর্থ প্রেমের ব্যর্থ আমার জীবন কাহিনী। আমার এটা ভেবেও খুব খারাপ লাগছে, শুধুমাত্র আমার জন্যই রুহি ও রুহির বৃদ্ধ বাবাকে নিজের প্রাণ হারাতে হলো। আমি এটা নিশ্চিত যে রুহি ও রুহির বাবার হত্যার পিছনে একমাত্র নুসরতের ভাইয়েরই হাত রয়েছে। রাত জানি না কিভাবে পার হয়েছে আমার, কিন্তু সকালটা আমার পুলিশের যন্ত্রণাদায়ক অত্যাচারগুলো দিয়েই শুরু হয়েছে। তবে বেশিক্ষণ তারা আমাকে মারধর করতে পারেনি, কারণ নুসরাত সেই সময় চলে এসেছিল। আর নুসরাতকে দেখে পুলিশগুলো থেমে যায়। নুসরাত আমার খুব নিকটে চলে এসেছে, আমার চোখে চোখ রেখে দুই কাঁধে দুটো হাত বাড়িয়ে দিয়ে বলল, কেন এরকম করছো? আগের থেকে কতটা বদলে গেছো তুমি। কি এমন অপরাধ করেছি আমি যে তুমি আমাকে আজ এত বড় শাস্তি দিচ্ছ? প্লিজ রাজি হয়ে যাও। তুমি কি চাও তোমার জন্য একটা নিষ্পাপ শিশু মৃত্যুর কোলে ঝুঁকে পড়ুক? ওর কি বা দোষ বলো? আজ আমার খুব সন্দেহ হচ্ছে, সত্যিই সেই তুমি কি আজকের এই তুমি? তোমার মুখমণ্ডলের দিকে দুই নয়ন চাহনি দিলেও কেন যেন খুব অচেনা লাগে তোমাকে। তুমি কি জানো আমার হাতে থাকা এই ছোট্ট শিশিটার ভিতরে কি আছে? নিশ্চয়ই বিষ আছে। ছি, তোমার আমার ওপর একটুও মায়া হয় না? তুমি কি এতদিনে আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করেছিলে? হ্যাঁ, অভিনয় করেছি তো। ও, তাহলে তোমার সব দেখানো স্বপ্নগুলোই মিথ্যে ছিল। আমাকে মিথ্যে ভালোবাসার মায়ায় ফেলে আমার সর্বোচ্চটা লুটে নিয়েছো। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবেসেছিলাম। তোমাকে আমার মনের গহীন ঘরে খুব আদরে রেখেছিলাম, কিন্তু এত কিছুর যোগ্য তুমি ছিলে না। আমার সাথে ছলনা করেছো তুমি, আমাকে ধোঁকা দিয়েছো। আমার ভালোবাসা, আবেগ, অনুভূতিগুলোকে নিয়ে তুমি ক্ষণে ক্ষণে খেলা করেছো। একজন ফ্রড তুমি। নরকেও ঠাঁই বলতে কিচ্ছু মিলবে না তোমার। চুপচাপ নুসরতের কথাগুলো শুনছিলাম, উত্তরে কিছুই বললাম না আমি। হঠাৎ নুসরত তার হাতে থাকা বিষটা আমার চোখের পলক ফেলতে না ফেলতেই খুব দ্রুত পান করে ফেলল। বিষ পান করার কিছু সময় পর নুসরত লুটিয়ে পড়ল হুট করে। নুসরতের এমন কাণ্ড সত্যি আমাকে খুব হতভম্ব করে তুলল। আমি কখনো ভাবতে পারিনি নুসরত এমন একটা কাজ করতেও সক্ষম হবে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি, এখনো মুখে কোনো শব্দ নেই আমার। হঠাৎ কিছু পুলিশ ছুটে আসলেন আর নুসরতকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে আসেন। তাদের সঙ্গে কেন যেন আমিও চলে আসলাম, কিন্তু আশ্চর্য, পুলিশ আমাকে তাতে কোনো রকম বাধা দেয়নি। নুসরতের ভাই খবর পেয়ে ছুটে এসেছেন হাসপাতালে। আসা মাত্রই দুজন পুলিশকে ঠাটিয়ে দুটো থাপ্পড় বসিয়ে বললেন, তোরা থাকতে এসব হলো কি করে? পাগলের মতন আমার চোখের সামনে এদিক ওদিক কিছুক্ষণ পর পর দৌড়াচ্ছেন আর ডাক্তারকে যা না তাই উল্টোপাল্টা বলছেন। পরিশেষে তিনি আমার কাছে এসে দুই হাত দিয়ে আমার শার্টের কলার চেপে ধরে চোখগুলো অগ্নিপিণ্ডের মতন গাঢ় লাল বর্ণের আকার ধারণ করে বললেন, যদি আজ আমার বোনের দুর্বলতা তুই না হতিস, তাহলে সেই কখনই মাঝ রাস্তায় তোকে কুকুরের মতন দৌড়ে দৌড়ে হত্যা করতাম আমি। প্রার্থনা কর আমার বোনের যেন কিছু না হয়ে যায়। যদি এমন কিছু ঘটে তাহলে পরক্ষণেই আমি তোকে কেটে কেটে টুকরো টুকরোতে এক নিমেষেই রূপান্তর করে ফেলব। এই মুহূর্তেও কেন জানি আমি তার কথা শুনে মুচকি হাসলাম। আমার মুখে মুচকি হাসি দেখে তিনি আরও রেগে গেলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। কিছু বলতে গিয়েও বলতে না পেরে চুপচাপ আমার চোখের সামনে থেকে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর ডাক্তার তার কারসাজি সম্পন্ন করে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে গেলেন। ডাক্তারের মুখমণ্ডলটা কিছুটা নুসরতের ভাইয়ের চোখের দৃষ্টিতে কালো হিসাবে চিহ্নিত হলে নুসরতের ভাই সঙ্গে সঙ্গে ডাক্তারের কলার চেপে ধরে কিছুটা কান্ডা মিশ্রিত ধমকের সুরে বললেন, আমার বোন ঠিক আছে তো?
নুসরতের ভাইয়ের কথার উত্তরে ডাক্তার পজিটিভ উত্তর প্রকাশ করলেন। সঙ্গে সঙ্গে নুসরতের ভাই কলার ছেড়ে দিলেন। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দ্রুত তার বোনকে দেখার জন্য ভিতরে চলে গেলেন। পরিশেষে যখন নুসরতের জ্ঞান ফেরে তখন নুসরত আমাকে দেখার জন্য ছটপট করতে লাগলো। অতএব আমাকে নুসরতের সম্মুখে নিয়ে যাওয়া হলে নুসরত কিছুটা স্বাভাবিক হয়। সর্বশেষে আমি নুসরতকে বিয়ে করার জন্য হ্যাঁ সম্মতি প্রকাশ করার 2 দিন পর আমার আর নুসরতের ধুমধামভাবে বিয়ে হয়। আমাদের বাসরটা নুসরতের বাড়িতেই সাজানো হয়, কারণ এখন থেকে আমাকে এ বাড়িতেই থাকতে হবে। কিন্তু আমার মনে হয় না আমি বেজি সাপের সাথে একদিনও ঠিকমতো এক ছাদের নিচে থাকতে পারবো। সবাই তো প্রচুর পরিমাণ স্বপ্ন নিয়ে বাসর ঘরে প্রবেশ করে, কিন্তু আমি প্রবেশ করছি প্রতিশোধের এক অদ্ভুত নেশায় নেশাক্ত হয়ে। আমার এক হাতে রয়েছে একটা ফোন, যে ফোনে রয়েছে আমার আর নুসরতের অবৈধ সম্পর্কের ভিডিও, যা আমি হয়তো কিছুক্ষণিক পর অনলাইনে বিসর্জন দিয়ে দেব। এবং আমার অপর হাতে রয়েছে এমন এক বিশেষ শিশি, যেটা খেলে কমপক্ষে 30 সেকেন্ডের মধ্যেই আমার মৃত্যু নির্ধারিত হবে। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে আমার এই বুকে। অদ্ভুত এক ভয়ঙ্কর হাসি দিয়ে দাঁড়িয়ে আছি ঠিক আমার বাসর ঘরের দরজার নিকটে। কিন্তু কেন যেন আমার মন বারবার আমাকে প্রশ্ন করছে, এটা করা কি সত্যিই ঠিক হবে? না, নিশ্চয়ই ঠিক হবে না, কারণ নুসরতের তো কোনো দোষ নেই। সে কেন তার ভাইয়ের পাপের শাস্তি পাবে? আর যতই হোক, এ কথা তো আমি অস্বীকার বলতে কিছুই করতে পারবো না যে নুসরতের গর্ভে আমারই সন্তান। প্রতিশোধের নেশায় নেশাক্ত হয়ে আমি 2জন নির্দোষকে এভাবে মৃত্যুর অতি নিকটে ঠেলে দিতে পারি না। কিন্তু আমার কথা কি নুসরত বিশ্বাস করবে যে তার ভাই আসলে মানুষরূপী এক ঘৃণিত জঘন্য নরপশু? অতঃপর বাসর ঘরে প্রবেশ করা মাত্রই নুসরত খুব সুন্দরভাবে আমার নিকটে এসে সালাম করে। এক অবাক করা চাহনিতে আমার দিকে তাকিয়ে রইল। হয়তো নুসরতও হাজারটা নারীর মতোই ভেবেছিল। আমি তাকে জড়িয়ে ধরে কপালে এক অদ্ভুত ভালোবাসার ছোঁয়া এঁকে বলবো, তোমার জায়গা আমার চরণে নয়, তোমার জায়গা আমার বুকে, হৃদয়ে, কলিজায়। কিন্তু এসবের কোনো মুড, অনুভূতি কিছুই নেই আমার। চুপচাপ পাশ কাটিয়ে সোফায় গিয়ে পাজোড়া হালকা মেলে শুয়ে পড়লাম। নুসরত বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার নিকটে এসে আমার গাল দুটো 2 হাত দিয়ে হালকা চেপে ধরে নিজের কপালের সাথে আমার কপালখানি ঠেকিয়ে চোখজোড়া কান্নায় জর্জরিত করে ফিসফিস করে বলল, কেন কেন তুমি আমার সাথে এরূপ অদ্ভুত আচরণ করছো? তুমি কি জানো না আমি তোমাকে খুব ভালোবাসি? তারপরও কেন আমাকে অবহেলার শীর্ষস্থানে তুলে রেখে দিয়েছো? আগে তো তুমি এমন ছিলে না, তাহলে হঠাৎ করে কী বা হয়েছে যার কারণে তুমি আমাকে আজ এতটা অবহেলার পাত্রী হিসাবে চিহ্নিত করছো? তুমি তো খুব ভালো করেই জানো আমি কারোর অবহেলা একদম সহ্য করতে পারি না। তারপরেও কেন তুমি আমার সাথে এমন করছো? ও, বুঝতে পেরেছি। কেউ একজন ঠিকই বলেছিল, কিছু ছেলেরা দেহলোভী হয়ে থাকে, আর তুমি হয়তো তাদেরই মধ্যে একজন। নুসরতের কোনো কথার উত্তরই আমি দিলাম না। মুখ ঘুরিয়ে নিয়ে নুসরতের থেকে কিছুটা দূরত্বে চলে গেলাম। অতঃপর নুসরতও আর কিছু বলল না। হয়তো সে ভালো করেই বুঝতে পেরেছে তার কোনো মায়া আমার ওপরে এখন আর কোনো কাজই করবে না। শান্তার মৃত্যুর পর থেকেই আমার প্রতিটা রাত কাটে ঘুমহীন, অর্থাৎ নির্ঘুমে। আজও তার ব্যতিক্রম হলো না। আজকের রাতটাও আমার নির্ঘুমেই পার হচ্ছে। রাত যতই গভীর হচ্ছে, আশপাশটা যতই শুনশানে পরিবর্তন হচ্ছে, আমার বুকের ভিতরে লুকায়িত কষ্টগুলো ততই ধীরে ধীরে অনবরত বেড়ে চলেছে। আস্তে আস্তে কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে আমার থেকে পাওয়া তীব্র আকারের অবহেলা যেন নুসরতকে প্রতিনিয়ত চিরে চিরে খাচ্ছিল। নুসরতের কষ্ট যেন নুসরতের ভাইয়ের সহ্যই হচ্ছিল না, যা ওনার মুখ দেখলেই বুঝতে সক্ষম আমি। নুসরতকে এত কষ্ট অবহেলার কোনো ইচ্ছেই আমার নেই, কিন্তু আমি যে নিরুপায়
নুসরতের ভাইকে তিলে তিলে কষ্ট দিয়ে মৃত্যুর কোলে ঠেলে দিতে হলে আমাকে এইরূপ করতেই হবে। রাত তখন 11:30। আমি একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। এত রাত হওয়ার পরেও নুসরতের বাড়ি যাওয়ার কোনো ভ্রুক্ষেপ নেই আমার। নিরিবিলি দাঁড়িয়ে আছি আমি। আশেপাশে কোনো মানুষ নেই বললেই চলে। হঠাৎ একটা মেয়েকে কুকুরের মতন দৌড়ে এদিকে আসতে দেখলাম। মেয়েটি আমার নিকটে এসেই হুমড়ি খেয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। আমি একদৃষ্টিতে অবাক করা চাহনিতে তাকিয়ে রয়েছি মেয়েটির দিকে, কারণ মেয়েটি আর কেউ না, স্বয়ং রুহি, যার রক্তাক্ত লাশ আমি সেদিন দেখেছিলাম। কিন্তু আশ্চর্য, রুহি কি করেই বা বেঁচে থাকতে পারে? সে তো মারা গেছে। মারা যাওয়া মানুষ আবার ফিরে আসতে পারে নাকি? প্লিজ শাহরিয়ার, আমাকে বাঁচাও ওদের হাত থেকে। চিরচির করে ক্ষুধার্ত হায়নার মতন আমার দেহ ভোগ করে মেরে ফেলবে ওরা। প্লিজ সাহায্য করো আমায়। রুহি, তুমি বেঁচে আছো? কিন্তু কিভাবে? আর কারা তোমাকে মেরে ফেলবে? কাদের কথা বলছো তুমি? কেনই বা তারা তোমাকে মারতে চায়? সব বলবো, আগে তুমি ওদের হাত থেকে আমাকে রক্ষা করো। ওই যে ওরা এসে পড়েছে, প্লিজ বাঁচাও আমাকে, না হলে মেরে ফেলবে আমায়। সামনেই তাকাতে দেখলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকেই মুখে নারীলোভী এক ভয়ঙ্কর হাসি। বুঝতে তেমন একটা অসুবিধা হয়নি আমার, লোকগুলো এখন রুহির সাথে কি করতে চায়। কিন্তু আমি একা কি করেই এতগুলো লোকের সাথে পেরে উঠব জানি না কিভাবে সম্ভব। তবে আমাকে আজ এই অসম্ভবকে সম্ভব করতেই হবে। সেদিন শান্তাকে তো আর ক্ষুধার্ত হায়নাদের হাত থেকে রক্ষা করতে পারিনি, কিন্তু আজ আমাকে রুহির সতীত্ব বিলীন হওয়া থেকে যে করেই হোক আটকাতে হবে। জানি না সঠিক হঠাৎ করেই আমার ঠিক কি হয়ে গেছিল, তবে আমি সবগুলো লোককেই একা প্রতিরোধ করে তাড়িয়ে দিতে সক্ষম হই। অতঃপর রুহি তার চোখ জোড়া চোখের অশ্রুতে ঝলমল করে আমাকে বলল, আমায় পারলে ক্ষমা করে দিও শাহরিয়ার। তোমার ভালোবাসার মানুষ শান্তার সর্বনাশের পিছনে আমারও হাত রয়েছে, যা আজও তোমার অজানা। কি কি বলছো তুমি এসব? তুমি সত্যি বলছো? সব সত্যি বলছি। আজ আমার নিজের কুকর্মগুলো লুকোতে ইচ্ছে করছে না। শান্তার সাথে আমার পরিচয় হয় ফেসবুকে। অনলাইনে বিভিন্ন মেয়েদের টার্গেট করে তাদের সাথে মিথ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এখানে নিয়ে আসাটাই ছিল আমার একমাত্র প্রধান কাজ। তেমনি শান্তাও আমার পাতা ফাঁদে পা দিয়ে তোমাকে এখানে নিয়ে আমার বাসায় এসেছিল। সেদিন আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। শান্তা নিজে থেকেই আশপাশটা ভালো করে দেখার জন্য ছাদে যায়নি, স্বয়ং আমিই তাকে ছাদে যেতে বাধ্য করেছিলাম, কারণ তার পাশের ছাদেই আমাদের চক্রের লোকজন শিকার দেখার জন্য অপেক্ষা করছিল। অতঃপর শান্তাকে তাদের পছন্দ হলে তারা আমাকে ফোন করে জানিয়ে দেয়। অতএব শান্তার ছাদ থেকে নিচে আসলে আমি ছল করে শান্তাকে ঘুমের ওষুধ মিশ্রিত পানিটা পান করানোর কিছুক্ষণ পরই তারা এসে কোনো এক ব্যক্তির ভোগবিলাসের বস্তু হিসাবে শান্তাকে তুলে নিয়ে গিয়ে এক গোডাউনে নিয়ে যায়, যে গোডাউনে সব ধরনের অন্যায় কাজ হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে শানদার সৌন্দর্যের ওপর মুগ্ধ হয়ে নুসরতের ভাই শান্তাকে নিজের ভোগবিলাসের বস্তু হিসাবেই চিহ্নিত করে। শান্তার সর্বোচ্চটা লুটে নেয়। নুসরতের ভাই হচ্ছে এই চক্রের লিডার। দিনের আলোতে যতই ইচ্ছা মহান হিসাবে চিহ্নিত করুক না কেন, রাতের আধারে পশু রূপ ধারণ করে সেই কন্ট্রোল করে আসছে এই শহরের সবচেয়ে অন্যায়মূলক চক্র বা কাজ। তার নির্দেশেই এসব জঘন্য থেকে জঘন্যতম কাজগুলো করতে হয়। সেই অফিস থেকে বের করে দেওয়ার পর তুমি আমার কাছেই আসবে, এটা আমি অনেক আগে থেকেই আন্দাজ করেছিলাম। তাই আমি সৎ বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে খুন করে তার সম্মুখেই আমি মৃত হওয়ার নাটক করে পড়েছিলাম। সৎ বাবাকে খুন করার আরও একটা বিশেষ কারণ ছিল, সেটা হলো তিনি সব কিছু জেনে গিয়েছিলেন আমার সম্বন্ধে। পরবর্তীতে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাওয়াটা এটাও একটা চক্রান্ত। পরিশেষে সব চক্রান্তের পিছনে একজনই, আর সে হলো নুসরতের ভাই। আজ আমিও সত্যি অবাক হয়েছিলাম, যাকে নিজের প্রাণের চেয়েও অধিক ভালোবেসেছিলাম, যার জন্য বিভিন্ন অন্যায় কাজ করতেও আমার হাত কাঁপতো না, সেই নুসরতের ভাই অর্থাৎ আমার ভালোবাসার মানুষই আজ আমাকে হত্যা করার জন্য এদের পাঠায়।
সত্যি আজ আমি খুব অনুতপ্ত হচ্ছি আমার নিজের করা অন্যায় ও পাপের কাজগুলো করার জন্য। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও। রুহির কথা শুনে আমি নিজেকে বহু কষ্টে শান্ত করিয়ে রুহিকে বললাম, ভুল আমারই ছিল। কী কারণেই বা তখন তোমার মতন এক জানোয়ারকে অন্য জানোয়ারের হাত থেকে বাঁচালাম। কখনো কখনো জানোয়ারদের সম্মুখে অন্য এক জানোয়ারকে তুলে দিতে হয়। তুমি আমার জীবনটাকে ধ্বংসের শীর্ষস্থানে পৌঁছাতে সাহায্য করেছো। সে তোমার সৎ বাবা, তারপরও তিনি তোমাকে নিজের বাড়িতে থাকতে দিয়েছেন, খাইয়ে পরিয়ে আজ তোমাকে এত বড় করেছেন। আর এমনিতেও এত অন্যায় পাপ করার পরেও তুমি কি করে ক্ষমা চাইতে পারো? কি করে বাঁচার ইচ্ছা প্রকাশ করো আমার সম্মুখে? তোমার মতন মেয়েদের তো বাঁচার কোনো অধিকার নেই। তাহলে তুমি এখনো কেন বেঁচে আছো? মরে যাচ্ছ না কেন? কথাটা বলা পরপরই আমি রুহিকে নিজের সর্বশক্তি দিয়ে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে নিচে তীব্র স্রোতে বয়ে চলা গভীর নদীতে ফেলে দিই। যে নদীতে পড়লে রুহির বেঁচে ফেরা অসম্ভব একটা বিষয়। হয়তো এতক্ষণে রুহি তীব্র স্রোতে তলিয়ে গেছে অতল গভীরে। অতঃপর আরও বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেই নিজেকে কোনো রকম শান্ত হিসাবে চিহ্নিত করে রাত 1:20 নুসরতের বাড়িতে আসে। কারণ একটাই, দ্বিতীয় পাপীকেও তার উপযুক্ত শাস্তি প্রদান করে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া। বাড়ির ভিতরে প্রবেশ করতেই কেমন একটা শুনশান অনুভব করলাম আমি। সাথে সাথে কোনো এক বাজে দুর্গন্ধও আসছে আমার নাকের সম্মুখে। আর একটু সামনে যেতেই দেখতে পেলাম নুসরত পায়ের ওপর পা তুলে সোফায় বসে আছে। আমাকে দেখতে পেয়েই নুসরত মুচকি এক অদ্ভুত হাসি দিয়ে বলল, যদি আজ তোমার কোনো ভাই থাকতো আর সেই ভাই যদি কাউকে ধর্ষণ করে হত্যা করত, তাহলে তুমি কি করতে শাহরিয়ার? হঠাৎ নুসরতের এমন অবাক করা কথা শুনে আমি একটু বিচলিত হয়ে উত্তরে বললাম, মেরে ফেলতাম। আমিও আমার পশুরূপী ভাইকে নিজের হাতে বিষ খাইয়ে মেরে ফেলেছি। নুসরাতের এমন কথা যেন আমাকে বেশ অবাক করে দেয়। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আজই জানতে পারলাম আমার ভাইয়ের ভয়ঙ্কর পশুরূপের সম্পর্কে। আজ যদি আড়ালে না থাকে নিজের ভাইয়ের কথাগুলো না শুনতাম, তাহলে হয়তো কখনো আমার ভাইয়ের জানোয়ার রূপখানি সম্পর্কে জানতে পারতাম না। বেশ করেছি ওকে বিষ খাইয়ে মেরে ফেলেছি। ওর মতন নরপশুর বাঁচার কোনো অধিকার নেই। ওর মতন ভাই আমার থাকার থেকে না থাকাটাই অধিক উত্তম। কথাটা বলেই নিজেকে বেশ শক্ত করে নুসরত তার রুমে চলে গেল। দক্ষিণ দিকে পড়ে আছে জানোয়ারের লাশটা। নিজের রাগকে আর সামলাতে না পেরে ওর নিথর শীতল দেহটাকেই ক্ষতবিক্ষত করলাম। পরের দিন সকালে নুসরতের ভাইয়ের ক্ষতবিক্ষত লাশটা ড্রেন থেকে পুলিশ উদ্ধার করে। শহরের অনেক মানুষই বলছেন নুসরতের ভাই খুব ভালো মানুষ ছিলেন, অনেক ভালো ভালো কাজ করতেন। জানি না কে মেরেছে, তবে ওনার অনেক শত্রুও ছিল। তাদের প্রত্যেকের কথা শুনে আমি প্রচুর হেসেছিলাম সেদিন। সবাই যদি ওর আসল রূপটা দেখতো, তাহলে মনে হয় না কেউ আর তার নাম ঘৃণায় মুখে উচ্চারণ অবধি করত। পরিশেষে নুসরতও এই বিষয়ে পুলিশ বা কাউকে কিছু বলেনি। নীরবতায় নুসরতের কাছে শ্রেয় মনে হয়েছিল, তাই হয়তো নুসরত কারোর কোনো প্রশ্নের জবাব না দিয়ে সেদিন নীরবই থেকেছিল। অতঃপর আমার আর নুসরতের অনেকটা দিন খুব ভালোভাবেই কেটে যায়। সর্বশেষে সেদিন এসেই গেল যেদিন নুসরতের ডেলিভারি হবে। সেদিন সৃষ্টিকর্তার কাছে খুব করে নুসরত ও আমার সন্তান উভয়কেই চেয়েছিলাম, অনেক প্রার্থনা করেছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো সেদিন আমার প্রার্থনা শোনেননি। আমার ভাগ্যে হয়তো সৃষ্টিকর্তা এটাই লিখেছিলেন। সেদিন অপারেশন থিয়েটারে নুসরত এবং আমার সন্তান উভয়ই আমাকে এই রঙের পৃথিবীর বুকে একলা করে ফেলে দূরে কোথাও চলে যায়। সেদিন অনেক কেঁদেছিলাম আমি, কিন্তু ভাগ্যের লিখন যে আমাকে মেনে নিতেই হবে। সুতরাং অপূর্ণতাই রয়ে গেল আমার জীবনের প্রতিটা গল্পে। চোখের জল মুছে নিজের অসমাপ্ত ডায়েরিটা বন্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ালাম আমি। ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গিয়ে প্রতিদিনের মতো আজও আকাশ ভরা তারার দিকে নয়ন মেলে তাকিয়ে একটা কথাই বললাম, প্রিয় মানুষগুলো যেন পরপারেই ভালো থাকে।